বগলা মামার কাছে এক্সপ্রেস চিঠির মাধ্যমে খবর আসে যে তার পিসে মশাই খুন হয়েছেন। আর যেই রহস্য উদ্ঘাটনে তিনি গিয়ে উপস্থিত হন ঝাড়খণ্ডের রাজমহলে। সেখানে গিয়ে কি এমন অভিজ্ঞতা হয় তার? তিনি কি আদৌ কোনো সমস্যার সম্মুখীন হবেন সেখানে গিয়ে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন প্রখ্যাত লেখক শ্রী রাজকুমার মৈত্রের কলমে বগলা মামা ভার্সেস ড্রাকুলা। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি শুভ। বগলা মামার চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে অভিষেক, সৌম্যদীপ, কুণাল, সঞ্চিতা, আরএনএম অভিষেক, পূজা ও রাজ। শুরু হতে চলেছে আজকের গল্প, বগলা মামা ভার্সেস ড্রাকুলা। বগলা মামা নামটা ইদানিং সবারই চেনা, কারণ অতি সম্প্রতি বড় পর্দায় আবির্ভাব হয়েছে তার, সাথে আমাদেরও। বড় পর্দায় তো দেখছই তোমরা মামার কামাল। তার পাশাপাশি এবার শোনো অন্ধকারের গল্পকথার এই নিবেদন। ওই দেখো, আমার পরিচয়টাই তো দেওয়া হলো না। নমস্কার, আমি হাবু। তোমাদের শোনাবো আমাদের বগলা মামার একটা জম্পেশ গল্প। তোমরা জানো না যারা, তাদেরকে বলি, আমাদের বগলা মামা কিন্তু খুব সাহসী। তিনি নানা রূপে বিরাজমান। একাধারে তিনি শিকারী, আবার গোয়েন্দা, অন্যদিকে রেফারি, পুরোহিত, থিয়েটারের ডিরেক্টর কাম হিরো, আরো কত কি। বিষ্ণুর 10 অবতার যেন। নানা রূপে আমাদের মামার কিন্তু অনেক লীলা আছে। তা যেমন মজার, তেমনি অ্যাডভেঞ্চারাসও বটে। কিন্তু আজ যে ঘটনাটা তোমাদের শোনাতে যাচ্ছি, সেটা আরও মারাত্মক, আরও অবিস্মরণীয় ঘটনা। বগলা মামার কাছে এক্সপ্রেস চিঠির মাধ্যমে খবর এলো বগলা মামার পিসে মশাই নাকি খুন হয়েছে। আর সেই রহস্য উদ্ঘাটনে আমরা গেলাম ঝাড়খণ্ডের রাজমহলে। তবে সেবার আমরা হয়তো কেউ জীবন নিয়ে বাড়ি ফিরতে পারতাম না, যদি না থাক, পরের কথা পরে বলাই ভালো। শুনতে থাকো আমাদের আজকের গল্প, রাজকুমার মৈত্রের লেখা বগলা মামা ভার্সেস ড্রাকুলা। সেটা ছিল 1940 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন আমাদের ঘরের দুয়ার। ইংরেজরা নিজের ঘর সামলাতে ব্যস্ত। সারা দেশে চোরাই বিশৃঙ্খলতা সুযোগ সন্ধানীদের আরও বেপরোয়া করে তুলেছিল। যত কালোবাজারি চাঙ্গা হয়, ততই মানুষ মরিয়া হয়ে ওঠে। এক কথায় বলা যায়, সেই সময় তাগড়াই মানুষ দেখলেই মনে হতো বুঝি ডাকাতি করতে চলেছে। আমরা কলিয়ারিতে বসবাস করতাম বলেই যুদ্ধের কোনো আঁচ আমাদের স্পর্শ করতে পারেনি। কেবল দেখতে পেতাম যুদ্ধ ফেরত আহত ইংরেজ ও মার্কিন সেনারা ছাউনি ফেলছে মাঠে ঘাটে। ওদের কাছে পিঠে গেলে মনেই হতো না যুদ্ধ জিনিসটা মারাত্মক একটা অভিশাপ, বরং ওদের চালচলন আর কথাবার্তা শুনে হিংসে হতো। ভাবতাম ওরা কত সুখী। ওই সৈন্যদের ছাউনি কলিয়ারির আশেপাশে ছিল বলেই কখনো কোনো ডাকাতির ঘটনা আমাদের জীবনকে বিষময় করে তোলেনি। এটাও একটা কৈফিয়ত। আমরা কেবল কাগজে পড়তাম অমুক অমুক জায়গায় একদল ডাকাত ডাকাতি করে গেছে। যাই, এবার আসল ঘটনায় আসা যাক। কলকাতায় জাপানি বোমা পড়ার দরুন স্কুল কলেজ বন্ধ। আমাদের হাতে তখন অফুরন্ত ছুটি। লেখাপড়ার নামগন্ধ ছিল না। দিনরাত কেবল আড্ডা আর খেলা। কথায় বলে আইডল ব্রেন ডেভিলস ওয়ার্কশপ। আমাদের বয়স তখন 15 থেকে 20-র মধ্যে। সকলের দেহ মনে অমিত বিক্রম। সুতরাং বুঝতেই পারছ, আড্ডার খেলা নিয়ে বেশি দিন আমরা সন্তুষ্ট থাকতে পারিনি। একটা নতুন কিছু করা তখন একান্ত প্রয়োজন হয়ে পড়েছিল। একদিন আমি কথাটা তুললাম। সবাই যখন যথারীতি বগলা মামার কোয়ার্টারে বন্দে মাতারাম ক্লাবে জড়ো হয়ে উৎপাত শুরু করেছি, তখন কথাটা আমি ফস করে বলে বসলাম, আচ্ছা বগলা মামা, তুমিই বলো, এই বয়সে দিনরাত ঘরে বসে আড্ডা মারতে কি ভালো লাগে? সকালে ক্লাবে এসে স্রেফ তাস আর ক্যারাম, আর বিকেলে ফুটবল।
ধুস, লাইফটা একেবারে হেল হয়ে গেল। এর চেয়ে যুদ্ধে যাওয়া অনেক ভালো নাকি? বগলা মামা উঠোনে ছড়িয়ে পড়া রোদে বসে জুতোয় কালি দিচ্ছিলেন। আমার কথা শুনে মুচকি হাসলেন মাত্র। নাড়ু, কেবু, ধনু আর ঝান্টু তাস পিটছিল। ত্রিদীপ, অরুণ, ফণি আর সাধন ক্যারাম খেলছিল। আমার কিছুই করার ছিল না বলে দৈনিক কাগজটা নিয়ে নাড়াচাড়া করছিলাম। বগলা মামার মুখে মুচকি হাসিটা মারাত্মক, কেমন যেন উৎসাহ যোগায়। তাই বললাম, আরে হাসছো যে, বলো না আমি কি ঠিক বলিনি? জুতোয় বুরুশ ঘষতে ঘষতে বগলা মামা বললেন, যুদ্ধ মানেই ধ্বংস, বুঝলি হতভাগা? হ্যাঁ, যুদ্ধে যাওয়া অত সহজ নয়। দেখছিস না ইংরেজ আর আমেরিকান সোলজাররা কেমন গুঁতো খেয়ে ফ্রন্ট ছেড়ে প্রাণের ভয়ে পালিয়ে এসে ছাউনিতে বাস করছে। ও কথা বলো না বগলা মামা। এখানে যারা ছাউনিতে আছে ওরা সবাই আহত সৈনিক, মানে যাকে বলে উন্ডেড সোলজার। বগলা মামা তাচ্ছিল্যের সুরে বললেন, এই থামতো, হ্যাঁ, মেলা ইংরেজি কপচাসনি, বুঝলি? আমি যখন ফার্স্ট গ্রেট ওয়ারে অবিসিনিয়াতে ছিলাম না, তখন উন্ডেড সোলজারদের গুলি করে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হতো। এখন যুদ্ধের নামে যত সব ছেলে মানুষই কারবার চলছে। মাথার উপর থেকে বোমা ফেলে যুদ্ধ করার জন্য বাহাদুরি কিসের? হ্যাঁ, বাপের বেটা হলে রাইফেল আর গ্রেনেড নিয়ে যুদ্ধে যাওয়া উচিত, বুঝলি? ক্যারাম খেলতে খেলতে ত্রিদীপ জিজ্ঞাসা করল, আচ্ছা বগলা মামু, আবিসিনিয়াতে কোন সালে যুদ্ধ হয়েছিল কোন তো? কেন, তোর দরকার কি? আমার এক খুড়াতো দাদা আবিসিনিয়াতে দোকান খুইলা বইছিল কিনা তাই জিগাইতেছি। একবার দাদা দেশে আইয়া বলতাছিলেন যুদ্ধের সময় আবিসিনিয়া সোলজাররা দাদার দোকানে তেলে ভাজা খাইয়া যুদ্ধ করতে যাইতো। নাড়ু তাস খেলতে খেলতে চেঁচিয়ে উঠল, নো ট্রাপ। ধনু বললে, ডাবল। ফণি হেসে উঠল। বগলা মামা জুতো জোড়া রোদে রেখে হাত ধুয়ে ফিরে এসে গম্ভীর হয়ে ত্রিদীপকে জিজ্ঞাসা করলেন, তোর দাদা কি এখনো অবিসিনিয়াতে আছে? না, এখন বোধহয় খোদ জার্মানিতে প্রমোশন পাইয়া গেছেন। কি বললি, জার্মানিতে? ও, হিটলার সাহেব নাকি তেলে ভাজা খাইয়া মুগ্ধ। ত্রিদীপ, এই ত্রিদীপ, একদম গুল মারিস না। এটা গুল মারার মতো জায়গা নয়, বুঝলি? বগলা মামা মনে মনে বেশ ক্ষুব্ধ হয়েছেন বোঝা গেল। ঘরের ভেতর থেকে ডিউটির পোশাক নিয়ে এসে উঠোনে রোদে মেলে দিতে দিতে বললেন, আমার বাড়িতে এসে গুল মারা তোদের যেন স্বভাবে দাঁড়িয়ে গেছে রে। আরে, আমি যখন অবিসিনিয়াতে ছিলাম না, তখন একজন ইন্ডিয়ানও জাহাজে চড়েনি, বুঝলি? বগলা মামা আমাকে খুবই ভালোবাসতেন, তাই আগ বাড়িয়ে বললাম, ওদের কথায় কান দিও না বগলা মামা, যত সব চ্যাংরা। আচ্ছা বগলা মামা, কাল থেকে তোমার ছুটি না? ছুটি? ছুটি নিয়ে কি করবো? হ্যাঁ, ঘরে বসে থাকলেই তো ওইসব আলফাল কথা শুনতে হবে। তার চেয়ে ডিউটি অনেক ভালো। কথাটা শেষ হওয়া মাত্র সাইকেলের ঘন্টা শোনা গেল দরজার সামনে। তারপরে শুনতে পেলাম পিয়ন হাঁক পারছে, বগলাদা এক্সপ্রেস লেটার। বগলা মামা চমকে ওঠেন। এক্সপ্রেস লেটার? কে দিল? কেন দিল? বিস্ময়ের পাহাড় উগলে দিয়ে বগলা মামা দরজা খুলে বাইরে গেলেন। আমি বন্ধুদের বললাম, এই খেলাটা বন্ধ কর, বগলা মামার এক্সপ্রেস লেটার এসেছে। এক্সপ্রেস লেটার কোথা থেকে এলো রে আবার? আমি যতদূর জানি শিউরির সেই গম্বুজ চট্ট ছাড়া বগলা মামার আর তো কোনো আত্মীয় নেই। হয়তো গম্বুজ চট্ট মরেছে, তাহলে তো পোয়া 12। ত্রিদীপ থামিয়ে দিল নাড়ুকে। আবার পোয়া বারোর কথা ভাবতাছস? একবার তোর আটকালে হয় নাই বুঝি? কথার মাঝে বগলা মামা এসে পড়লেন চিঠি হাতে। তার চোখে মুখে ছিল রাজ্যের বিস্ময়। আমি জিজ্ঞাসা করলাম, কে চিঠি দিল বগলা মামা? কোনো উত্তর না দিয়ে খাটিয়াতে বসে চিঠি খুলে পড়তে লাগলেন। আমরা চুপচাপ। রুদ্ধশ্বাসে চিঠি পড়ে বগলা মামা অখণ্ড গাম্ভীর্য বজায় রেখে আমার হাতে চিঠিটা দিয়ে বললেন, নে পড়ে দেখ। আমি চিঠিটা হাতে নিতেই বাকি একজন হুমড়ি খেয়ে পড়ল। চিঠি লিখেছেন বগলা মামার এক পিসিমা। লিখছেন, স্নেহের বগলা বাবা জীবন, বহুকাল তোমার সহিত পত্রের আদান প্রদান নাই। তুমি হয়তো আমাদের ভুলিয়া গিয়াছ। বছরখানেক পূর্বে তোমার পিসে মশাই যে পত্র দিয়েছিলেন তার আজ পর্যন্ত উত্তর পাই নাই। কি জানি, হয়তো পত্রটি পাও নাই, নইলে আমার বিশ্বাস উত্তর পাইতাম। যাহা হোক, আজ মহা বিপদে পড়িয়া
তোমায় চিঠি দিতেছি। তুমি বোধহয় জানো না, দিন 7 হইল তোমার পিসমশাইকে নৃশংসভাবে হত্যা করা হইয়াছে। কে হত্যাকারী লিখিতে সাহস হইতেছে না, তবে এইটুকু লিখিতে ভয় নাই যে তুমি যদি পত্রপাঠ আসিয়া আমাকে আর তোমার ভগিনী জবাকে রাজমহল হইতে লইয়া না যাও, তবে আমাদের নৃশংসভাবে হত্যা করা হইবে। এর বেশি জানাইতে সাহস হইতেছে না। সাক্ষাতে সবই জানিতে পারিবে। তুমি আমার আশীর্বাদ লইও। ইতি পিসিমা। চিঠিটা শেষ করে আমরাও গুম হয়ে গেলাম। চিঠির সারমর্ম খুবই উদ্বেগজনক, তাতে কোনো সন্দেহ ছিল না। বগলাম আমার পিসেমশাইকে কি হত্যা করল, কেনই বা হত্যা করল, আর হত্যা করার কি কারণই বা থাকতে পারে? একসময় আমি প্রশ্ন করলাম, আপনার পিসেমশাই রাজমহলে কি করতেন? বগলাম আমার চিন্তায় বাঁধা পড়ল। ঘাই মেরে বললেন, হ্যাঁ, পিসেমশাই পিসেমশাই ছিলেন ওই নবাব মীর কাসিম আলীর কেয়ারটেকার। এইটা কি কইলেন? নবাব মীর কাসেম তো ইতিহাসের ব্যক্তি। ইংরাজদের সাথে যুদ্ধ কইরা বেটাই মইরা ছিল বহুকাল আগে। আপনার পিছে মজাই। আমি ওকে থামিয়ে দিলাম। এই চুপ করতো, মেলা ফোড়ন কাটিস না। বগলা মামা বলতে চাইছেন ওর পিসেমশাই নবাবের সম্পত্তি বর্তমানে দেখাশোনা করতেন। বগলা মামা উঠে দাঁড়ালেন, ভারিক্কি চালে বললেন, আমাকে কাল যেতেই হবে, কিন্তু কিন্তু ভাবছি কে পিসেমশাইকে খুনটা করলো আর কেন। পিসেমশাই ছিলেন অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ, কারো ব্যাপারে সাথে পাচ্ছে থাকতেন না। একটিমাত্র মেয়ে জবা। না, আমাকে যেতেই হবে, বুঝলি? আমরাও যাব। না রে না, তোরা কেন মিছে মিছে বিপদের মধ্যে যাবি? আমার কথা ছেড়ে দে। বিপদ মাথায় করে কত জায়গায় গেছি। সেবার অবিসিনিয়াতে না থাক, তোদের সামনে আর অবিসিনিয়ার কথা নয়। কিন্তু আমরা জেনে শুনে তোমাকে বিপদের মধ্যে তো আর ঠেলে দিতে পারি না। ধরো তুমি রাজমহলে যাওয়া মাত্র তোমার পিসেমশাইয়ের হত্যাকারী তোমাকে আক্রমণ করলো। নাড়ু কাশলো। কেন আমাকে মামুরে আক্রমণ করবে কেন? মামু কি করছে? করেনি কিছু, কিন্তু করতে কতক্ষণ? ঠিক কথা, বগলাম আমাকে আক্রমণ করলে রুখতেই হবে। কেমন কইরা রুখবে? আমাকে মামুর ভুড়িটা যা বড় হইছে, হালার হাতের চেয়ে ভুড়িটা বাইরে গেছে 1 বিঘত। আক্রমণকারীরে মারতে গেলে হাত পৌঁছায় না। মুশকিল তো সেই গানটাতেই। বগলাম আমার কানে কোনো কথাই যাচ্ছিল না। তিনি ভাবছেন, চোখে মুখে আতঙ্কের ছায়া। একসময় গভীর নিঃশ্বাস টেনে বললেন, না, আমি একাই যাব। যদি বেগতিক দেখি তবে পুলিশের সাহায্য নেব। বগলাম আমার চরিত্রে একটা পরিবর্তন লক্ষ্য করেছিলাম সেবার। তার কথাবার্তায় স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি ভেতরে ভেতরে খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন, অথচ মুখ ফুটে আমাদের বলতে পারছেন না। অগত্যা আমি বন্ধুদের বললাম, দেখ, এই অবস্থায় বগলাম আমাকে একা ছেড়ে দেওয়া কিন্তু আমাদের মোটেও উচিত হবে না। বেচারা যদি সত্যি বিপদে পড়ে তবে কিন্তু ক্ষতিটা আমাদেরই হবে। অকালে আমরা কিন্তু এমন একজন বন্ধুকে হারাবো। তার চেয়ে চল দল বেঁধে আমরা রাজমহলটা ঘুরে আসি। বগলাম আমাকে কিছু বলার দরকার নেই, যা বলার স্টেশনে গিয়ে বলবো। সবাই রাজি হলো। রাত্রে আমরা 9 জনে বেরমো স্টেশনে গিয়ে হাজির হলাম। তখন প্রচণ্ড শীত। আমাদের সকলের পরনে ছিল গরম স্যুট, মাথায় বাঁদর টুপি, আর হাতে একটা করে কিট ব্যাগ। কেবু গেল টিকিট কাটতে, আর আমরা গেলাম প্ল্যাটফর্মে। আবছা অন্ধকারে ঢাকা ছিল প্ল্যাটফর্ম। এদিক ওদিক তাকাতে দেখলাম বগলা মামা অন্ধকারে বসে আছেন। তার পরনেও ছিল গরম স্যুট আর ওভারকোট। দেখে চেনবার উপায় ছিল না। কাছে গিয়ে দাঁড়াতে বগলা মামা চমকে উঠলেন। এ কি, তোরা কোথায় যাচ্ছিস? রাজমহল। সর্বনাশ, এত বড় ঝুঁকি কেন নিচ্ছিস? রাজমহলে গেলে হয়তো আর কোনোদিনও ফিরে আসতে পারবি না, বুঝলি? আমার পিসেমশাইকে কে হত্যা করেছে আমি বুঝতে পেরেছি। কে? আর তোরা তো দিনরাত আড্ডা মেরেই বেড়াস, দৈনিক খবরের কাগজটাও ভালো করে পড়িস না। দিন 7 আগে এক কাগজে একটা খবর বেরিয়েছিল। হ্যাঁ, শুধু আমার পিসেমশাই নয়, রাজমহলে ইদানিং অনেকেই মারা পড়ছে ড্রাকুলার হাতে। ড্রাকুলা? আরে হ্যাঁ, রক্তচোষা প্রেতাত্মা। বগলা মামার কণ্ঠস্বরে
বিজাতীয় হিসের শব্দ ধ্বনিত হয়। আমরা কেমন যেন বেকুব বনে গেলাম। বগলা মামা বলতে লাগলেন, প্রায় বছর খানেক আগে পিসে মশাই আমাকে চিঠিতে জানিয়েছিলেন প্রেতাত্মার কথা। তখন আমি ব্যাপারটাকে অতটা আমল দিইনি, ভেবেছিলাম পিসে মশাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, নইলে এই বিজ্ঞানের যুগে কেউ কখনো রক্তচোষা প্রেতাত্মার কথা বলে? বগলা মামার নিষেধ আমরা সেদিন অমান্য করেছিলাম। আমরা নাছোড়। অগত্যা তিনি হেসে বলেছিলেন, একান্তই যদি না শুনিস তবে আর নিষেধ করব না, সবটাই ভাগ্য বলে মেনে নেব। অবশ্য সত্যি কথা বলতে কি, তোরা সঙ্গে থাকলে এদিক দিয়ে আমি একটু নিশ্চিন্ত। মরতে হয় তো একসঙ্গে মরব। ঠিক কইছ সাবু, একসঙ্গে মরলে নরকে যাইয়াও আমাকে যমরাজের কাছে একটা কৈফত দিতে পারবো। তারপর বলা যায় না, একসঙ্গে 10 জন মিলে হয়তো আমরা আবার জন্ম নিতেও পারি। হায় রে বাপ, একসঙ্গে একই বাড়িতে আমরা 10 জনে জন্ম নিলে হয়েছে আর কি। ধনু বললে, অনাথ আশ্রমে মানুষ হতে হবে। কেবু, অরুণ, সাধন আর ঝান্টু আঁতকে উঠল। তার চেয়ে জন্ম না নেওয়াই ভালো। আমাদের পরপর মন্তব্য শুনে বগলা মামা বললে, এই দয়া করে চুপ কর, ফোড়ন কাটার একটা সীমা আছে বুঝলি। আমরা এখনো রাজমহল পৌঁছালাম না, এর মধ্যে মরা হলো জন্ম নেওয়া হলো। তোর এই টিকিট কেটেছিস নাকি টাকাটা মারার তালে আছিস? এই শুনেই কেবু তাড়াতাড়ি টিকিটগুলো বগলা মামার হাতে দিয়ে বললে, 8:30 টিকিট কেটেছি, গুনে নিন। কি ব্যাপার, 8:30 কেন? তোরা তো গুনতিতে 9 জন আছিস। আমাদের সবার গোপ বেরিয়েছে একমাত্র অরুণ ছাড়া, তাই হাবু বললে অরুণের জন্য হাফ টিকিট কাটতে। বগলা মামা জুলজুল করে আমার দিকে কয়েকটা মুহূর্ত তাকিয়ে থেকে বললেন, হ্যাঁ রে বাবা হাবু, রেল কোম্পানি কি তোদের গোঁফ দেখে টিকিট দেবে? হাসি চেপে বললাম, কেন নেবেন না বগলা মামা? একদিন তো তুমিই বলেছিলে গোঁফের রেখা দেখা না দিলে নাবালক কখনই সাবালক হয় না। বগলা মামা কি যেন বলতে গিয়েও বলতে পারলেন না। টাটা প্যাসেঞ্জার এসে পড়ল। ভিড়ের মধ্যে তিনি শুধু পিঠ চাপড়ে বললেন, গাড়িতে উঠেই বসবার জায়গা করে নিবি বুঝলি, নইলে দাঁড়িয়ে যেতে হবে। মাথা নেড়ে সম্মতি জানিয়েছিলাম। পরের দিন বেলা 3:30 নাগাদ আমরা রাজমহলে গিয়ে পৌঁছলাম। আশ্চর্য হয়ে গেলাম স্টেশনে লোকজন না দেখে। আবহাওয়া থমথম করছে। বৃদ্ধ স্টেশন মাস্টারের চোখে অদ্ভুত একটা চাহনি। আমরা কজন ছাড়া আর কোনো যাত্রী ছিল না। বগলা মামা চাপা স্বরে বললেন, কারোর সাথে কথা বলবি না, সোজা এগিয়ে চল স্টেশনের বাইরে। আদেশ মতো আমরা স্টেশনের বাইরে গিয়ে একেবারে অবাক হয়ে গেলাম। স্ট্যান্ডে একটাও রিক্সা নেই। ব্যাপারটা কি, এ দেশ কি রিক্সা নেই নাকি? নবাব মীর কাসেমের দেশে টমটমও নাই, কেমন তোর দেশে আইলাম। আমার মনে হচ্ছে সবাই প্রাণের ভয়ে পালিয়েছে। বগলা মামা যেন চমকে উঠলেন। তারপরেই ধমকের সুরে বললেন, এই দেখ নেড়ো, যখন তখন যাতা কথা বলবি না। ভয় কিসের? হ্যাঁ, রাজমহলে এমনিতেই লোকজন কম, তার উপর এখন শীতকাল। আরে দেখছিস না বেলা 4টের সময় কেমন ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। গরিব রিক্সাওয়ালাদের গায়ে তো আমাদের মতো গরম ওভারকোট নেই না। তর্ক করে লাভ নেই, চলুন আমরা হেঁটেই রওনা হই। আপনি নিশ্চয়ই পথঘাট চেনেন। আপনার এই পিসেমশাইয়ের বাড়িটা এখান থেকে কত দূরে? স্টেশন থেকে মাইলখানেক দূরে, পায়ে হেঁটে গেলে মিনিট 15 লাগবে। বলছি যে সন্ধ্যের আগে পৌঁছবো তো? কেন বল দেখি? না মানে ওই ড্রাকুলা ফাকুলা কি সব বলছিলেন যে। আবার এই এই আবার নাম করছিস? তোদের না 1000বার নিষেধ করেছি অপয়া নামটা যখন তখন মুখে আনবি না। এসব ছেলেখেলার জিনিস নয়। নেহাত এককালে আমি তন্ত্রের সাধনা করেছিলাম তাই রক্ষে, নইলে স্টেশনে পা দেওয়ার সাথে সাথে না থাক বলবো না। আরে চল 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 এগিয়ে চল। আমরা এগোলাম। স্টেশন থেকে একটা কাঁচা রাস্তা একটা বিরাট আমবাগানের পাশ কাটিয়ে শহরের দিকে এগিয়ে গেছে। পথ জনমানব শূন্য। কেমন যেন ভয় ভয় করতে লাগলো। এই 20 শতাব্দীতে কি সত্যিই ড্রাকুলার ভয়ে মানুষ শহর ছেড়ে পালিয়েছে? আমবাগানের কাছাকাছি আসতেই বিশ্রী একটা শব্দ তুলে একটা পাখি মাথার উপর থেকে উড়ে গেল। ত্রিদীপ থমকে দাঁড়িয়ে পড়ল। মামু, পাখিটা অমন কইরা চিল্লাইতেছে কেন? বগলা মামার মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গেল। বগলা মামা, তুমি তো অপদেবতাদের মন্ত্র জানো তাই না? তা জানি। আউরান
আওড়ান, আমার মনে হইতাছে সামথিং গড়বড়, জলদি আওড়ান। বগলা মামা বিড়বিড় করে মন্ত্র আওড়াতে আওড়াতে জোরে পা চালালেন। ওম হ্রিম ক্রিম কালিকে চামুন্ডে। আরে বাবা, এগিয়ে চল, সামনেই লোকালয়, তাড়াতাড়ি পা চালা। অগত্যা আমাদের কুইক মার্চ শুরু করতে হলো। কিছু দূর যেতেই একজন স্থানীয় মুসলমান চাষির সঙ্গে দেখা। এতক্ষণ পরে একজন মানুষ দেখে আমরা সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। লোকটা দ্রুত হাঁটছিল। আমরা ডাকাডাকি করতে লোকটা ফিরে দাঁড়ালো। বগলা মামা জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো কর্তা, অমন হনহনিয়ে কোথায় যাচ্ছ? লোকটার চোখে মুখে আতঙ্কের ছাপ। বললে, নিজের ঘরে যাচ্ছি। আপনারা কোত্থেকে আইছেন? এ দেশে যে অভিশাপ লাগলো, ফকির সাহেব কইছেন আজ রাতে আবার একজনকে মরতে হবে। হ্যাঁ, হ্যাঁ নয় হ্যাঁ, দেশেরই মাইন্ডসে যখন পালাচ্ছে তখন আপনারা মরতে আইছেন কেনে? পালান পালান, পরান্ডারে যদি হারাতে না চান তবে এ দেশে রাত কাটাবেন না। বলতে বলতে লোকটা হন হন করে হাঁটতে শুরু করলো। বেশ বুঝতে পারলাম বগলা মামা দারুণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। কি করবেন বগলা মামা, এখনো সময় আছে। ফিরে যাওয়াই ভালো। কই ফিরবি? অহন তো কোনো ট্রেন নাই, স্টেশনে থাকলেও তো প্রেতাত্মা যাইতে পারে। কিন্তু আমরা ফিরে গেলে পিসিমা আর জবার কি হবে? ওরা অবলা। পথের মাঝে সময় নষ্ট না করে তাড়াতাড়ি পা চালিয়ে বাড়িতে চলো। তোমার পিসির বাড়িতে কোনো রকমে একটা রাত কাটিয়ে কাল সকালে বরং ফেরা যাবে। কিন্তু লোকটা কি বলে গেল শুনলি তো? হ্যাঁ, আজ রাতে একজনকে মরতেই হবে। আজ আবার অমাবস্যা। বগলা মামা আরো দমে গেলেন। ও বাবা, আজ আবার অমাবস্যা! সে কথা আগে বলিসটি কেন? আজকের দিনটা বাদ দিয়ে কাল আসতাম, যত সব। বগলা মামা ক্রমশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন দেখে আমি বললাম, এ কি বগলা মামা, তুমি ভয় পাচ্ছ? তুমি না মন্ত্রতন্ত্র জানো? তুমি না আবিসিনিয়াতে যুদ্ধে গিয়েছিলে? আমার কথায় বগলা মামা অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললেন, হ্যাঁ, তা তো গিয়েছিলাম। তখন আমি ছিলাম একা। আমি নিজের জন্য ভাবি না, কিন্তু এবার যে আমার সঙ্গে তোরা রয়েছিস রে, ভূত প্রেতের হাত থেকে শুধু নিজেকে রক্ষা করার মন্ত্রই আমার জানা আছে। তোদের রক্ষা করতে তো পারবো না। তোদের কিছু হলে কোন মুখে কারগালি ফিরে যাব বল? দয়া করে আমাদের কথা না ভেবে আপনি নিজের কথা ভাবুন। আমরা ঠিক নিজেদের বাঁচাতে পারবো। পারবি? আগে পারবো। এখন দয়া করে আমাদের নিয়ে আপনার পিসে মশাইয়ের বাড়িতে গিয়ে তুলুন। 4:30 বেজে গেছে, এরপর হয়তো বাড়ি চিনতে পারবেন না। আমিও ঠিক এই কথাই ভাবছি। বগলা মামা, যদি আমাদের বাঁচাতে চান তবে জলদি পাটা চালান। হ্যাঁ, ঠান্ডায় আবার হাত পা জমে যাচ্ছে। ঠান্ডায় না ভয়ে? নাড়ু বাবা জীবন, তুই কিন্তু ভুলে যাচ্ছিস 10 বছর এক নাগাড়ে আমি শ্মশানে তন্ত্রের সাধনা করেছি। ওই ভয় কাকে বলে আমি কিন্তু জানি না। হ্যাঁ, ঠিক এই সময় আমাদের মাথার উপর দিয়ে বিশ্রী কর্কশ্বরে চেঁচাতে চেঁচাতে সেই পাখিটা আবার উড়ে গেল। ত্রিদীপ বললে, খাইছে, আমাগো ফলো করছে নাকি? মামু, পাখিটা কি প্রেতাত্মা চর? রাস্কেল, চুপ কর না। বগলা মামা ত্রিদীপকে থামিয়ে দিয়ে হনহন করে হাঁটতে শুরু করলেন। রাজমহলে অট্টালিকার অভাব নেই। রাজা মহারাজার নবাবের ছড়াছড়ি। ইতিহাস সেখানে বড়ই জটিল। কে কবে এসেছিল, কতবার যুদ্ধ হয়েছে, কেউ নিহত, কেউ দীর্ঘকাল রোগভোগের পর মৃত। কেউ ছিল ধার্মিক, আবার কেউ উশৃঙ্খলতার চরম দেখিয়ে গেছে। প্রায় 75 বিঘে জমির ওপর নবাব মীর কাসেম আলীর অট্টালিকা। দেখলে চোখ জুড়িয়ে যায়। তারপরেই মাইলখানেক দূরে মির্জা আলী বেগের কবরখানা। ইতিহাস বলে রাজমহলের প্রতিটি মুসলমান নবাবের পরিবারের লোকদের মৃতদেহ আলী সাহেবের কবরখানায় গোড় দেওয়া হয়েছে। বড় বড় ঝাউগাছে ঘেরা কবরখানাটা। কবরখানার সঙ্গে লাগোয়া একখানা অট্টালিকা। শোনা যায় ওই অট্টালিকায় থাকতেন স্বয়ং মির্জা আলী বেগ, অর্থাৎ আলী সাহেব। আমরা যে বাড়িতে গিয়ে উঠলাম সেটা আলী সাহেবের অট্টালিকা ছাড়িয়ে বেশ কিছুটা দূরে। ছোট্ট বাগান ঘেরা ছোট্ট বাড়ি, সাকুল্যে 4টে ঘর। আশেপাশে 2-4খানা বাড়ি আছে, আর আছে একটা আশ্রম।
প্রায় সন্ধ্যার মুখে আমরা পৌঁছলাম। নিঝুম নিস্তব্ধ পরিবেশ ডাকাডাকিতে সরগরম হয়ে উঠল। পিসিমা, 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 দরজা খোলো, আমি বগলা। মিনিট 15 পরে ডাকাডাকির পর পিসিমা দরজা খুলে দিলেন। বগলা, এসেছিস? হ্যাঁ গো পিসি, এই সাত সকালে দরজা বন্ধ করে দিয়েছো কেন? সঙ্গে ওরা কে? এরা এরা সব আমার ভাগ্নে, মানে ওই কলিয়ারির ছেলেপিলে। তোমার বিপদ শুনে ছুটে এসেছে। কই রে হাবু, বাইরে দাঁড়িয়ে রইলি কেন? ভেতরে আয়। আস্তে আস্তে কথা বল, শুনতে পাবে। কে? রাতে নাম করতে নেই, শিগগির দরজা বন্ধ করে দে। পিসিমাও আতঙ্কগ্রস্ত। আমরা ভেতরে প্রবেশ করতে তিনি তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলেন। জবার সঙ্গে পরিচয় হলো। বেচারাও কেমন যেন দিশে হারা, সামান্যতম শব্দে চমকে ওঠে। দোতলায় দুখানা ঘর, নিচে দুখানা। আমরা নিচের একটা ঘরে স্থান পেলাম। পাশের ঘরে পিসিমা আর জবা রইল। ঘেরা বারান্দায় স্টোভে ভাত বসিয়ে দিলেন পিসিমা। চার দেওয়ালের মধ্যে ঢুকে বগলা মামার সাহস দ্বিগুণ বেড়ে গিয়েছিল। আমাদের চুপচাপ মুখ বুজে বসে থাকতে দেখে তিনি হেসে বললেন, কিরে, তোরা চুপচাপ কেন? খুব ভয় পেয়েছিস বুঝি? এই জন্যই বলেছিলাম আসিস না। হাজার হোক তোরা ছেলে মানুষ, অভিজ্ঞতা বলে তো কিছুই নেই। কলিয়ারিতে দল বেঁধে হম্বি তম্বি করা এক জিনিস, আর বিদেশ বিভূতিতে এসে সাহস দেখানো আর এক জিনিস। বগলা মামার কথা শুনে আমাদের সকলের গাটা একেবারে রি করে উঠেছিল। একটু আগেই পথের মাঝে যে লোকটা ভয়ে কাঁপছিল, সে কিনা ঘরে এসে আমাদের জ্ঞান দিচ্ছে। ত্রিদীপের সহ্য হলো না, ফস করে বললে, থামেন তো মামু, থামেন। আপনার সাহসের দৌড় আমাকে জানা হয়েছে। অহন তো লম্বা লম্বা বুড়ি বড়াইতেছ, কিন্তু পথে। জবা বাধা দিয়ে বলল, আপনারা খুব বড় ঝুঁকি নিয়েছেন। স্টেশন থেকে যে পথ ধরে আপনারা এসেছেন, সে পথে আজ 1 মাস অন্য কোনো লোক চলাফেরা করে না। যত কটা লোক 1 মাসের মধ্যে মারা পড়েছে, প্রায় সকলের মৃতদেহ ওই পথের আশেপাশে পাওয়া গিয়েছে। হ্যাঁ দাদা, বাবা ও পথেই যাতায়াত করতেন। যেদিন বাবা মারা গেলেন তার 2 দিন আগে থেকে বলতেন, ওই পথ দিয়ে আসার সময় একটা অদ্ভুত ধরনের পাখি বিশ্রীভাবে চিৎকার করতে করতে তার মাথার উপর দিয়ে উড়ে যায়। এমনকি পাখিটা আমাদের বাড়ি পর্যন্তও নাকি ধাওয়া করত। এ কথা শোনার পর আমরা বাবাকে কতবার নিষেধ করেছিলাম, কিন্তু কিছুতেই শুনলেন না। পরের দিন সন্ধ্যের পরে বাড়ি ফিরতে গিয়ে মারা পড়লেন। জবার এই কথা শুনে সবাই চুপ। আমি প্রশ্ন করলাম, কিভাবে মারা পড়লেন? কিভাবে মারা পড়েছেন জানি না। অনেক রাত পর্যন্ত বাবা ফিরলেন না দেখে আমি আশ্রমের মহারাজকে গিয়ে বললাম। তিনি সঙ্গে লোকজন নিয়ে নবাব প্যালেসে খোঁজ করতে গিয়ে শুনলেন বাবা সন্ধ্যের সময় বাড়ি চলে গেছেন। সেই শুনে মহারাজ লোকজন নিয়ে আপনারা যে পথে এসেছেন সেই পথ দিয়ে বাড়ি আসতে গিয়ে বাবার মৃতদেহটা চোখে পড়ে। তারপর? বাবার দেহে 1 ফোঁটাও রক্ত ছিল না, গলার কাছে ক্ষত। দেখে মনে হয় কেউ বাবার টুটি কামড়ে ছিঁড়ে সমস্ত রক্ত শুষে খেয়েছে। বগলা মামা নিজের অজান্তে কাতর ধ্বনি তুলে গলায় হাত বুলোতে লাগলেন। আমাদের অবস্থাও তথৈবচ। নৃশংসতায় বিমূঢ় হয়ে গিয়েছিলাম। প্রশ্ন করলাম, পুলিশ এনকোয়ারি হয়নি? হয়েছিল। সকলের বেলায় যা হয়েছে বাবার বেলাতেও তাই হলো। মৃতদেহের পাশে নরম মাটিতে পাওয়া গেল কঙ্কালের পায়ের ছাপ আর ধস্তাধস্তির চিহ্ন। এছাড়া দ্বিতীয় কোনো প্রমাণ নেই। কেবল নবাব প্যালেসের মালিক মেহের আলী নাকি স্বচক্ষে বাবার হত্যাকারীকে দেখেছে। হত্যাকারীকে দেখেছে? সাগ্রহ প্রশ্ন করাতে জবা কিছুক্ষণ চুপ করে থেকে বলতে লাগলো, মেহের আলী পুলিশকে কি বলেছে জানি না, তবে আমাকে যা বলেছে তার মর্মার্থ এইরকম। সেদিন মেহের আলী বাবার পিছনে প্রায় 25 দূরে ছিল। বাবা জানতেন না যে মেহের আলী তার পিছনে আছে। বাবা বেশ দ্রুত হাঁটছিলেন। আলী সাহেবের কবরখানার কাজ বরাবর আসতেই নাকি পাখির বিশ্রী আর্তনাদ শুনে বাবা থমকে দাঁড়িয়ে পড়েন। তখন সন্ধ্যা উতরে সবে অন্ধকার নেমেছে। মেহের আলী দেখতে পেল একটা চোবা চাপকান পরা লোক গাছের আড়াল থেকে হঠাৎ করে বেরিয়ে এলো আর পিছন দিক থেকে বাবাকে আক্রমণ করলো। মেহের আলী বললে সে নাকি বাবাকে সাহায্য করার জন্য ছুটে গিয়েছিল।
কিন্তু হত্যাকারী সবেগে মেহের আলীকে লাথি মারতে সে বেচারা ছিটকে পড়ে। মেহের আলী চিৎকার করতেও পারেনি। লোকটার মুখের দিকে তাকিয়ে ওর বুকের রক্ত শুকিয়ে গিয়েছিল। লোকটার মুখ থেকে গলিত মাংস ঝরে পড়ছিল। দাঁতগুলো জানোয়ারের মতো, কঠোরগত চোখ দুটো আগুনের ভাটার মতো জ্বলছিল। সেই দেখে মেহের আলী প্রাণের ভয়ে ছুটে পালিয়ে আসে। দুদিন পরে আমি যখন ওর সাথে দেখা করতে গিয়েছিলাম, তখনও মেহের আলীর বুকের কাঁপুনি থামেনি। আমাকে বললে, দিদিমণি, কর্তাবাবুকে খুনচোষা প্রেতাত্মায় খেয়েছে, পুলিশ কিচ্ছু করতে পারবে না, আপনারা এদেশ ছেড়ে পালিয়ে যান, নইলে আপনাদেরও রক্ষা নেই। প্রথমটা আমি বিশ্বাস করিনি। পরে থানার দারোগা সাহেব এসে যা বললেন, আর কাল রাতে আমি স্বচক্ষে যা দেখেছি, তাতে বিশ্বাস না করে আর পারছি না। বগলা মামা ঢোক গিলে শুষ্ক কণ্ঠে বললেন, কাল রাত্রে তুই আবার কি দেখলি? জবার দেহ নিদারুণ আশঙ্কায় কুঁকড়ে গেল। বললে, কাল রাত্রে পাড়ার কুকুরগুলোর চিৎকারে ঘুম ভেঙে গেল। আমি আর মা শুয়েছিলাম দোতলায়। ঘুম ভেঙে যেতে পচা দুর্গন্ধ নাকে এলো। মনে হচ্ছিল যেন ঘরের মধ্যে গলিত সব দেহ পড়ে আছে। তাড়াতাড়ি নাকে আঁচল চাপা দিয়ে বিছানা ছেড়ে নেমে পড়লাম। মা অঘরে ঘুমোচ্ছিলেন, তাকে আর ডাকতে মন চাইল না। হাতে টর্চটা নিয়ে নিঃশব্দে ঘরের দরজা খুলে দোতলার বারান্দার পা দিতেই মনে হলো একটা লোক বারান্দার গ্রিল ধরে আলসেতে দাঁড়িয়ে আছে। আপনারা দোতলায় গেলেই দেখতে পাবেন, দোতলার সমস্তটা বারান্দার লোহার গ্রিল দিয়ে ঢাকা। গত বছর হনুমানের উপদ্রবে বাবা নতুন গ্রিল বসিয়ে বারান্দাটাকে ঢেকে দিয়েছিলেন। যাই হোক, লোকটা আমাকে দেখতে পায়নি, ঘাড় ফিরিয়ে নিচের কুকুরগুলোকে দেখছিল। আমি প্রথমে লোকটাকে চোর মনে করে টর্চের আলো ওর মুখের ওপর ফেলতেই লোকটা ভয়ানক চমকে আমার দিকে তাকালো। উফ, কি বিভৎস মুখ! মেহের আলীর বর্ণনার সঙ্গে মিলে যেতেই আমি আতঙ্কে টু শব্দ করতে পারলাম না। জ্বলন্ত টর্চ হাতেই রইল, কিন্তু লোকটা গ্রিল ভাঙার কোনো চেষ্টা করলো না। টর্চের আলো মুখে ফেলতে সে যেন যন্ত্রণায় কাতরে দুহাত ছেড়ে লাফিয়ে পড়ল নিচে। কুকুরগুলো ভয়ে ছুটে পালালো। লোকটা যে কোন দিকে গেল আমি আর দেখতে সাহস করিনি, দরজাটা বন্ধ করে দিয়েছিলাম। পরের দিন থানার বড়বাবুকে খবর দিতে তিনি এসে চোরের পায়ের ছাপ আবিষ্কার করে গম্ভীর হয়ে গেলেন। আধুনিক যুগের পুলিশ ভূত প্রেতে বিশ্বাস না করলেও একেবারে উড়িয়ে দিতে পারলেন না। বাবার আগে প্রায় 10-12 জন ঠিক একইভাবে মারা পড়েছেন। প্রথম বলে একজন রাতের পাহারাদার। রাজমহলের লোকেরা প্রথমে ভেবেছিল এসব কাণ্ড সংঘবদ্ধভাবে ঘটিয়ে চলেছে কোনো ডাকাত দল, কিন্তু অচিরে মানুষের ভুল ভাঙল, কারণ অনেকেই বিভৎস চেহারার মালিককে দেখেছে। তো আমরা ভেবেছিলাম কালকের ঘটনার পর আজ সকালে রাজমহল ছেড়ে কারগলি পালিয়ে যাব, কিন্তু থানার অফিসার আজ আমাদের কিছুতেই যেতে দিলেন না। বললেন, লোকটা যখন একবার এসেছে তখন আপনাদের হত্যা করার জন্য দ্বিতীয়বার আবার আসবে, সুতরাং দ্বিতীয়বারের অপেক্ষায় তিনি দলবল নিয়ে আশেপাশে ওত পেতে থাকবেন। মায়ের এ বাড়িতে একদমই থাকার ইচ্ছে ছিল না, কিন্তু আমার জন্যে পারলেন না। বাবার হত্যাকারীর ওপর প্রতিশোধ না নিয়ে আমি এক পাও নড়ব না, এই আমি প্রতিজ্ঞা করেছি। জবা চুপ করল। ওর সাহস দেখে আমরা যখন মনে মনে সাধুবাদ জানাচ্ছি, তখন বগলা মামা বললেন, কিন্তু ভূত প্রেতের সঙ্গে লড়াই করে লাভ কি বল? হ্যাঁ, তুই যা বললি তাতে আজকের রাতটা সাংঘাতিক গিয়ে। ফণি বললে, তার উপর আবার আসবার সময় সেই অদ্ভুত পাখিটা যখন আমাদের মাথার উপর দিয়ে বারবার মিশ্রিভাবে ডেকে উড়ে গেছে, তখন বগলা মামার মুখখানা শুকিয়ে গেল। আমিও ওই কথাটাই ভাবছিলাম। উহ, দারুণ ভুল হয়ে গেছে। কিসের ভুল? এখানে আসা? হ্যাঁ, মানে না না, মানে সঙ্গে যদি অম্বুজ মামার দেওয়া চণ্ডীটা থাকতো, ওই আর কি। থাকলে কি হইতো, চণ্ডী স্তোত্র আওড়াইতেন। আচ্ছা মামু, আপনি না আবেসিনিয়াতে? আমাদের কথার মাঝে পিসিমা যে কখন ঘরে ঢুকেছেন তা খেয়াল ছিল না। ত্রিদীপের কথা শুনে তিনি বললেন, কে যুদ্ধে গিয়েছিল? বগলা? ও যাবে যুদ্ধে? তবেই হয়েছে। চিরকাল যে মায়ের আঁচল ধরে হাঁটতো, সে যাবে যুদ্ধে? ওর একটা কথা বিশ্বাস করো না বাবা,
ছোটবেলা থেকে বগলা বানিয়ে বানিয়ে কথা বলতে পারে। পিসিমা এমন করে হাতে হাঁড়ি ভেঙে দেবেন বগলা মামার তা কল্পনাতীত। তাই অসহায় দৃষ্টিতে তাকালেন আমার দিকে। তিনি জানতেন এই সময় একমাত্র আমিই ওকে রক্ষা করতে পারি। বললাম, না না, আমি বেশ ভালো করেই জানি বগলা মামা যুদ্ধে গিয়েছিলেন, আমি নিজের চোখে সার্টিফিকেট দেখেছি। ব্যাপারটা দলের সবাই বুঝল। বগলা মামা ছোট হবেন আমরা কেউই সেটা সহ্য করতে পারি না, তাই সকলেই আমাকে সাহায্য করলো। আমি বললাম, ঠিকই তো, আমরাও সার্টিফিকেট দেখেছি। পিসিমা বেকুব, এমন একটা সুযোগ বগলা মামা হাতছাড়া করলেন না। ওস্তাদি হাসি হেসে পিসিমাকে বললেন, তুমি আমাকে আর গতকাল দেখেছো পিসি? হ্যাঁ, 14 বছর বয়সে মা মারা গেছেন, তারপর থেকে তো তোমরা আমার কোনো খোঁজই রাখোনি। আমি যে মামার বাড়ি থেকে পালিয়ে যুদ্ধে গেছি তা যদি জানতে তবে আজ ও কথা বলতে না। ঠিক কথা, বগলা মামা এখন আর যুদ্ধ ফেরত সৈনিক নয়। 10 বছর এক নাগাড়ে শ্মশানে বসে তন্ত্র সাধনা করেছেন, তাই না বগলা মামা? পিসিমা তাচ্ছিলের হাসি হেসে বললে, এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে এই কথা বললেও আমি বিশ্বাস করব না। আজ 40 বছর ধরে পুরোহিতগিরি করে যার 40 লাইন চণ্ডী মুখস্থ নেই, সে করবে সাধনা? না বাপু, তোমরা আমাকে সার্টিফিকেট দেখালেও বিশ্বাস করব না। পিসিমা ভাত নামাতে চলে গেলেন। পিসিমা এখনো ছেলে মানুষ আছে দেখছি। আমি যখন শ্মশানের মরার বুকে বসে সব সাধনা করতুম। কি বললে দাদা, তুমি সব সাধনা করতে? আলবাত, আমি পিশাচ সিদ্ধ। কথাটা শেষ হতে না হতেই সদর দরজায় দরাম দরাম ঘা পড়ল। পিসিমা ছুটতে পালিয়ে এলেন ঘরে। নিস্তব্ধ পাড়া সজাগ হয়ে উঠল কুকুরের ডাকে। আমরাও সত্যি ভয় পেয়েছিলাম। পিসিমা বললেন, দরজায় কে লাথি মারছে? হ্যাঁ, কে কে কেন লাথি মারছে? চুপ, কারা যেন ডাকছে। আমি দেখবো। আবু, পিসি কি বলছে শোন, কে ডাকছে। কান খাড়া করে শুনলাম। হ্যাঁ, সত্যিই কি যেন ডাকছে। বাইরে থেকে আওয়াজ এলো, দরজা খুলুন, দরজা খুলুন, ভয় নেই, আমরা পুলিশের লোক। পুলিশ নামটা শুনে আমি তাড়াতাড়ি এগোতে জবা বলল, দাঁড়ান, সঙ্গে টর্চ নিন, শুনেছি পিশাচেরা আলো সহ্য করতে পারে না। টর্চ নিয়ে জবা আমার সঙ্গে দরজা খুলে দিতে চলল। দরজা খুলে দিতে থানা অফিসার সশস্ত্র পুলিশ নিয়ে ঘরে ঢুকলেন। আমাদের দেখে বিস্ময় প্রকাশ করে জবাকে জিজ্ঞাসা করলেন, এরা কে? এর আমার দাদা, কারগালি থেকে এসেছেন আমাদের নিয়ে যাবার জন্যে। আর এরা 9 জন এসেছেন দাদার সঙ্গে। এই দেশে কি মজা দেখতে এসেছেন? মজা? হ্যাঁ, এই ভয়ঙ্কর দেশে ইচ্ছে করে কেউ মজা দেখাতে আসে মশাই? আগে যদি জানতাম যে ব্যাপারটা এইরকম সাংঘাতিক দাঁড়িয়েছে, তবে কোনো মানে এই সব ছোট ছেলেদের সঙ্গে নিয়ে আসতাম না। যাক, এসে যখন পড়েছেন তখন তো আর কোনো উপায় নেই। শুনুন, আমি ভেবেছিলাম আজকে রাতটা দোতলায় একা থাকবো, কিন্তু আপনারা যখন এসেই পড়েছেন তখন আর থাকবো না ভাবছি। মেয়েরা নিচে থাক, আর আপনাদের মধ্যে 2 জন দোতলার ঘরে থাকুন। মনে থাকে যেন, আমাদের হিসেব অনুযায়ী হত্যাকারী আজ রাত্রে একজনকে হত্যা করার চেষ্টা করবেই। সুতরাং যেমন করে হোক আজকের রাত্রের মধ্যে হত্যাকারীকে গ্রেফতার করতেই হবে। কে, আপনাদের সাহস হবে তো নাকি? আপনারা নিশ্চিন্ত থাকুন, কেউ না থাকুক আমি দোতলার ঘরে থাকব। তবে একা থাকবেন কেন, সঙ্গে 2-4 জনকে নেবেন। আর হ্যাঁ, আমরা বাইরে ওই কাছে পিঠেই থাকবো। বেগতিক দেখলেই চিৎকার করবেন, আমরা ছুটে এসে ব্যবস্থা করব। কিন্তু সাবধান, কৌতূহল বশত যেন একা বাইরে বেরোবেন না। হত্যাকারীর দেহে 10টা হাতির শক্তি। হত্যাকারী শুনছি মানুষ নয়, মানে যাকে বলে ড্রাকুলা। তা আপনারা ড্রাকুলাকে গ্রেপ্তার করবেন কিভাবে? জানি না শেষ পর্যন্ত কি হবে, তবে এটা ঠিক, এর একটা শেষ আমাদের দেখতেই হবে। নইলে রাজমহলে মানুষ বসবাস করবে না, দেশটা পরিত্যক্ত নগরীতে পরিণত হবে। কথা বলতে বলতে রাত 8টা বেজে গেল। থানার অফিসার দলবল নিয়ে চলে গেলেন। আমরাও খেতে শুয়ে পড়লাম। জবা পিসিমা শুলেন নিচের একটা ঘরে। পাশের ঘরে রইল কেবু, ধনু, অরুণ, সাধন আর ঝান্টু। আর দোতলায় আমি, বগলা মামা, ফণি, নাড়ু আর ত্রিদীপ। কিন্তু আশ্চর্য, সে রাতে আমরা নিশ্চিন্তেই ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিলাম। রাত্রে গোটা রাজমহলে একটাও শব্দ শুনিনি।
ভোরে পিসিমার ডাকে ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলাম। পিসিমা বললেন, শুনেছ বাবা, কাল রাত্রির থেকে নাকি নবাব প্যালেসের মালি মেহের আলীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। কে বললে? একটু আগে দারোগা সাহেব এসেছিলেন, বলে গেলেন বেলা 9টার সময় আবার আসবেন। বগলা মামা লেপ মুড়ি দিয়ে শুয়েছিলেন। লেপ থেকে কোনো রকমে মুখটা বের করে বললেন, আমি জানতুম এইটাই হবে। বেটা রক্তচোষা প্রেতাত্মাই হোক আর যেই হোক, আমার ত্রিসীমানায় আসতে সাহস করবে না। ত্রিদীপ ফুট কাটল। ওই ভোরবেলাতেই শুরু হইয়া গেল। ধামা চাপা দে। বগলা মামা ফোঁস করে উঠল। কি বললি? আমাকে ধামা চাপা দিবি? এত বড় কথা? আমি আমি আরে মামা, তুমি হচ্ছে আমাদের মধ্যমণি, তোমায় ধামাচাপা দেয়া কি এতই সহজ? তোমাকে ধামাচাপা দিতে গেলে নাড়ু নিজেই ধামাচাপা পড়ে যাবে। বগলা মামা খুক খুক করে হেসে বিগলিত হয়ে বললেন, যা বলেছিস কারেক্ট। ও বগলা, বিছানায় শুয়ে মস্করা করিস পরে। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে জল খাবার খেয়ে নে। দারোগা বাবু এসে তোদের নিয়ে যাবেন আলী সাহেবের বাড়িতে। কেন আলী সাহেবের বাড়িতে কেন? ও অত শত জানি না বাবা, দারোগা সাহেব এলেই শুনিস। আমরা যখন মির্জা আলী বেগের বাড়িতে গিয়ে হাজির হলাম তখন বেলা 9টা। বাড়িটার একটা বিবরণ আগেই দিয়েছি, এবার ভিতরের বিবরণটা দেওয়া উচিত বলে মনে করছি। বাড়িটা 2 মহলা। বারমহলে সাধারণত পুরুষের থাকার ব্যবস্থা, আর অন্দরমহল শুধুই বেগমদের জন্য। সেখানে পরিবারের পুরুষ মানুষ ছাড়া অন্য যে কোনো পুরুষের প্রবেশ নিষিদ্ধ। আমরা দলে ছিলাম গুনতিতে 10-12 জন। বগলা মামা, আমি, নাড়ু, ফণি, ত্রিদীপ, থানার অফিসার আর বাকি সশস্ত্র পুলিশ। আমাদের সাহস দেখে থানার অফিসার উৎসাহিত হয়ে আলী সাহেবের বাড়িতে নিয়ে গিয়েছিলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল নবাব প্যালেসের নিখোঁজ মালিকে আলী সাহেবের বাড়িতেই পাওয়া যাবে। থানা অফিসারের এই ধারণা হলো কেন তা জিজ্ঞাসা করাতে প্রথমটা তিনি কিছুই বলতে চাননি। পরে বললেন, দেখুন মশাই, সত্যি কথা বলতে কি, কাল রাত্রে আমি যখন পাহাড়ায় ছিলাম সেই সময় আমার মনে হয়েছিল ওই আলী সাহেবের বাড়িটার দিক থেকে একটা আক্রমণ আসতে পারে। আপনারা বাড়িটা দেখলেই বুঝবেন, কবরখানার সঙ্গে লাগোয়া বাড়িটা কেমন যেন ওই সন্দেহজনকভাবে নিস্তব্ধ। একটা কুকুরও ওদিকটায় যেতে চায় না, এমনকি ওদিকের গাছে একটা পাখিও বসে না। কাল ভোর রাত্রে দেখলাম রাস্তার কুকুরগুলো ওই বাড়িটার দিকে তাকিয়ে কান খাড়া করে কিছু শোনবার চেষ্টা করছে। এইসব দেখে শুনে আমি ভোরের আলো ফুটতে একাই কবরখানার দিকে এগিয়ে যাই। কিছু দূর যেতেই নজর পড়ল বাগানের মালির ফেস টুপিটা আলী সাহেবের বাড়ির কাছে পড়ে আছে। তারপর কেন জানি না ওদিক পানে যেতে মন থেকে আর কোনো সায় পেলাম না। বিবেকী বলুন আর ওই ষষ্ঠ ইন্দ্রিয়ই বলুন, বারবার আমাকে বাধা দিতে লাগলো। কেবলই মনে হতে লাগলো ওদিক পানে এগোলেই মারাত্মক বিপদে পড়ব। যাই হোক, আমি ফিরে এলাম। এসেই শুনলাম প্যালেসের মালি রাত থেকে নিখোঁজ। মালির ওই রাতকানা বিবি বললে মাঝরাতে একটা পচা দুর্গন্ধে তার ঘুম ভেঙে যায়। এসের গন্ধ জানার জন্য সে তার ওই স্বামীকে ডেকে কোনো সাড়া পায়নি, কিন্তু সে স্পষ্ট বুঝতে পারছিল তার স্বামী পাশের বিছানায় নেই। কিছুক্ষণ ডাকাডাকির পর মালির বড় ছেলেটার ঘুম ভেঙে যায়। মায়ের মুখে সমস্ত শুনে সে তার আব্বাজানের খোঁজ করতে গিয়ে বাগানে নরম মাটিতে কঙ্কালের পায়ের ছাপ দেখে। ঘটনাটা কি ঘটতে পারে বুঝে নিয়ে ছুটে গিয়ে খবর দেয় পাহারারত কনস্টেবলকে। এবার আপনারা বুঝতে পারছেন আমি কেন আলী সাহেবের বাড়িটা সার্চ করতে চলেছি। থানা অফিসারকে দ্বিতীয় কোনো প্রশ্ন করতে সাহস পেলাম না। মুখ বুজে অন্দরমহলে প্রবেশ করলাম, আর সঙ্গে সঙ্গে পচা দুর্গন্ধে অন্নপ্রাশনের ভাত উঠে আসার জোগাড়। নাকে রুমাল চাপা দিয়ে তবুও আমরা এগোই। লম্বা বারান্দা অতিক্রম করে নিচের বড় ঘরটায় পা দিয়ে যা দেখলাম তা অকল্পনীয়। ইতস্তত বিক্ষিপ্ত কয়েকটা মৃতদেহ ছড়িয়ে পড়ে রয়েছে। একইভাবে সকলকে হত্যা করা হয়েছে। ওই মৃতদেহগুলির মাঝে দেখলাম পড়ে আছে প্যালেসের মালির মৃতদেহ। সেই বীভৎস দৃশ্য দেখে আমরা সকলেই বিমূঢ় হয়ে গিয়েছিলাম। সহসা সেই পাখিটার বিশ্রী চিৎকারে আমাদের সম্বিত ফিরে এলো। বগলা মামা সহসা ডুবন্ত জাহাজের ক্যাপ্টেনের মতন চিৎকার করে উঠলেন,
যদি বাঁচতে চাও তো পালাও, নইলে ওই পাখিটার হাতেই আমাদের মৃত্যু অনিবার্য। আমরা সেদিন বগলা মামার আদেশ অমান্য করিনি। 10-12 জন ছুটে পালিয়ে এসেছিলাম। এরপর মনে আর কোনো সন্দেহই রইল না যে আমরা এক জীবন্ত ড্রাকুলার খপ্পরে পড়েছি। বগলা মামা বারবার বলতে লাগলেন, আবু আবু বর তুমি করিস নে, মানে কেটে পড়ি চল। মানুষের সঙ্গে যুদ্ধ করা চলে, কিন্তু প্রেতাত্মার সঙ্গে চলে না। কৌতূহল জিনিসটা এমনই যে হাজার হিতোপদেশেও মন টলে না। কেবলই তখন থানা অফিসারের কথাখানা মনে হতে লাগলো, এর শেষ দেখতেই হবে। আচ্ছা বগলা মামা, আপনি তো তান্ত্রিক, প্রেত সাধক। এই সময় যদি আপনি মন্ত্র ফুঁকে কিছু করতে না পারেন, তবে আর কবে করবেন? কারগালিতে গিয়ে? দেখ, সত্যি কথা বলতে কি, অনেক কাল এইসব ছেড়ে দিয়েছি বুঝলি। আবার কেচে গন্ডুস করতে মনে জোর পাচ্ছি না। পাইবেন কই? আমি যা জানি আপনি তা জানেন না। এই ত্রিদীপ চুপ! তুই না আজকাল বেটা সব ব্যাপারেই বেশি বাড়াবাড়ি করতে শুরু করেছিস। তুই কি জানিস? কতদূর জানিস? হ্যাঁ হ্যাঁ, শোনেন তবে, আজ রাত্রে ড্রাকুলা আইবই, হক কথা কইয়া দিলাম, অহন মিলাইয়া দেহেন। সে রাত আরো ভয়ঙ্কর রূপ নিয়ে দেখা দিয়েছিল। সন্ধে নাগাদ থানা অফিসার এসে বললেন, ঠিক আগের রাতের মতোই কিন্তু ব্যবস্থা রইল, তবে আজ আমি নিজে থাকবো প্যালেসের কাছে। একটা কথা বলে যাই, এ বাড়িতে আপনারা 10 জন পুরুষ আছেন। যদি হত্যাকারী এ বাড়িতে আসে, তবে তাকে শুধু বাঁধা দিলে হবে না, সে কোথায় কোন দিকে পালায় সেটা জানতে হবে। আলী সাহেবের বাড়িতে গিয়ে আমাদের ক্ষতি হয়েছে। আমার সেপাইরা এমন ভয় পেয়েছে যে কেউ আর রাত্রে ডিউটি দিতে চাইছে না। সুতরাং একমাত্র আপনারাই কিন্তু ভরসা। থানা অফিসার বারবার আমাদের নিরাপত্তার কথাও মনে করিয়ে দিয়ে একা চলে গেলেন প্যালেসের দিকে। ভদ্রলোকের সাহস দেখে সত্যিই সেদিন আমরা সকলেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এলো রাত, আমরা পূর্ব ব্যবস্থা অনুযায়ী শুয়ে পড়লাম। রাত 1:30 নাগাদ সেই বিশ্রী দুর্গন্ধে বগলা মামার ঘুম ভেঙে যেতে তিনি ধাক্কা দিয়ে আমাকে জাগালেন। আমি ধর্মর করে উঠে বসতে না বসতে শুনতে পেলাম জবার পরিত্রাহী চিৎকার। চিৎকারের রেশ শেষ না হতে আমি বিদ্যুৎ বেগে নিচে নেমে গিয়ে দেখলাম সেই জীবন্ত দানবকে। লোকটা জবাকে অবলীলাক্রমে কাঁধে তুলে নিয়ে পালাচ্ছিল। আমি ঝাঁপিয়ে পড়লাম। উফ, কি কুৎসিত সেই স্পর্শ! যেন গলিত মৃতদেহকে জড়িয়ে ধরলাম। হত্যাকারী আমার আক্রমণ অবলীলাক্রমে প্রতিহত করল, তবুও আমি নাছোড়। আমার বন্ধুরা তখন আমাকে সাহায্য করতে এগিয়ে এসেছে। হঠাৎ আক্রমণকারী জবাকে ছেড়ে দিয়ে ত্রিদীপের কণ্ঠনালী 2 হাতের মুঠোয় চেপে ধরল। আমরা ওকে যতই আঘাত করি কিছুতেই কিচ্ছু হয় না। সহসা বগলা মামা কোথা থেকে জ্বলন্ত মশাল নিয়ে ছুটে এসে দানবটার মুখের ওপর চেপে ধরলেন। আগুনের স্পর্শে সেই জ্বলন্ত দানব আর্তনাদ করে উঠল। ত্রিদীপকে ছেড়ে দিয়ে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ঊর্ধ্বশ্বাসে পালাতে লাগলো আলী সাহেবের বাড়ির দিকে। বগলা মামা চিৎকার করে বললেন, ওকে পালাতে দিলে চলবে না, ফলো হিম। বগলা মামা তখন অন্য মানুষ। যাকে নিয়ে আমরা চিরকাল ঠাট্টা তামাশা বেদ্রুপ করেছি, তিনি একেবারেই যেন পাল্টে গেছেন। তিনি আর কমিক্যাল ফিগার নন, তিনি এখন সত্যিকারের নেতা। মশাল হাতে ছুটে ড্রাকুলার পিছু তাড়া করলেন তিনি। আমাদের ডাক্তার কানে গেল না। থানা অফিসার ছুটে এসেছিলেন। তিনি আমাদের মুখে সমস্ত শুনে লোকজন নিয়ে ছুটলেন। মিনিট 10 মধ্যেই আমরা পৌঁছে গেলাম আলী সাহেবের বাড়ি। কোথায় বগলা মামা? চিৎকার করে কত ডাকলাম, কোনো সাড়া পেলাম না। আমাদের সকলের হাতে ছিল মশাল। হঠাৎ দেখি কবরখানার শেষ প্রান্ত থেকে বগলা মামা ছুটে আসছেন। তার হাতের মশাল ততক্ষণে নিভে গেছে। অত শীতে বগলা মামার পরনে ছিল হাতকাটা গেঞ্জি আর হাফ প্যান্ট। তা সত্ত্বেও তিনি দরদর করে ঘামছিলেন। দারুণ উত্তেজনায় কাঁপতে কাঁপতে কাছে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, আবু আবু পেয়েছি, শালা আসলে মমি। হ্যাঁ রে, মমি, মমি, জীবন্ত মমি, ইতিহাসের চরিত্র। আমি সব দেখেছি। যদি বাঁচতে চাস তাহলে শিগগিরই গ্যালন গ্যালন পেট্রোল নিয়ে আয়। আগুন নিয়ে নবাবী আমলের কবরখানা পুড়িয়ে ছাই করে দিতে হবে। শিগগিরই, কুইক, জলদি কর। বগলা মামা ঠিকই বলেছিলেন। এলো পেট্রোল।
আমরা জ্বলন্ত মশাল হাতে এগিয়ে গেলাম কবরখানার শেষ প্রান্তে ঘাসে ঢাকা একটা ঢিপির নিচে। দেখলাম একটা সুড়ঙ্গ ধরে এগোতেই একটা ঘর, মাঝারি আকারের ঘর। ঘরের মধ্যে মির্জা আলী বেগের একমাত্র পুত্র মোহাম্মদ বেগের মৃতদেহ মমি হিসেবে রাখা হয়েছে। জীবন্ত মমি। কি করে, কেমন করে সে জীবন্ত হলো? না, আমরা যখন তাকে শেষবারের মতো দেখেছিলাম সে তখন মৃত ছিল। এক কামনা দগ্ধ বিকৃতকামী অতৃপ্ত আত্মা মৃত্যুর পরেও ফিরে এসে কামনা চরিতার্থ করে চলেছে। বগলা মামা আগুনের মশাল চেপে ধরেছিলেন, সে দাগও মমির মুখে স্পষ্ট। না, আর এগোতে আমাদের সাহস হয়নি। নজর পড়ল একটা অদ্ভুত ধরনের পাখি মৃত অবস্থায় পড়ে আছে ঠিক মমির পাশে। বগলা মামা ফিসফিস করে বললেন, আমি তোদের বলিনি ওই পাখিটাই হচ্ছে যত নষ্টের মূল। আর দেরি না করে সঙ্গে সঙ্গে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে ফিরে এলাম সুড়ঙ্গের বাইরে। চোখের সামনে দেখলাম দাউ দাউ করে লেলিহান অগ্নিশিখা সেই ঘাসে ঢাকা ঢিপিটাকে গ্রাস করে ফেলল। না, আর কোনো আশঙ্কা ছিল না মনে। বাড়ি ফিরে সেই দিনই সকাল 9টার ট্রেনে আমরা আহত জবা আর ত্রিদীপকে নিয়ে ফিরে চললাম কারগালির পথে। নাড়ু বললে, তাহলে বগলা মামার জন্যই আমরা এই যাত্রায় বিপদ কাটিয়ে উঠলাম, কি বল আবু? বগলা মামা গম্ভীর হয়ে তাকালেন আমাদের দিকে। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, দেখ, আজ তোদের একটা সত্যি কথা বলেই রাখি। আজকের এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোনো কালেই শুরু হতো না যদি না চেম্বারলেন সাহেব আমার চিঠির জবাব দিতেন। আমি সাহেবকে 5 বছর আগে লিখেছিলাম হিটলার সাহেবকে কোনো রকমে জার্মানির বাইরে ডেকে নিয়ে এসে ভুলিয়ে ভালিয়ে ইন্ডিয়াতে রেল কোম্পানির গার্ড সাহেব করে পাঠিয়ে দাও, ব্যাস। আর কোনো কালে হিটলার জার্মানির কথা ভাববেই না, বাঁশি ফুঁকে আর ফ্ল্যাগ উড়িয়ে বহাল তবিয়তে বাকি জীবন কাটিয়ে দেবে। কিন্তু চেম্বারলেন সাহেব আমার চিঠির উত্তরই দিলেন না, ফলে হিটলার যুদ্ধ বাঁধিয়ে দিল। বগলা মামা একটা সিগারেট ধরালেন। আমরা একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করে মিচকি মিচকি হাসতে লাগলাম। শুনছিলেন প্রখ্যাত লেখক শ্রী রাজকুমার মৈত্রের কলমে বগলা মামা ভার্সেস ড্রাকুলা। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। বিশেষ সহযোগিতায় পার্থ মুখার্জি। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।